সম্মেলন দীর্ঘ সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হচ্ছে। 2017 সালের পর মাঝখানে নির্দিষ্ট সময় অন্তে আরও দুটো সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতির কারণে সেটা করা সম্ভব হয়নি। একটা রাজ্য স্তরে বর্ধিত সভার আয়োজন হয়েছিল, তার মধ্য দিয়ে তারা তাদের নেতৃত্বের মধ্যে খানিকটা পরিবর্তন করে একটা কার্যকরী নেতৃত্বে যাতে সেখানে ভূমিকা নিতে পারে তার জন্য তারা নতুন একটা কমিটি তৈরি করেছিলেন। আমি যেটা বলবো, এই সামগ্রিক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তপশিলি জাতি সমন্বয় সমিতি যেমন মাথা নত করেনি, তার অন্তর্ভুক্ত অঙ্গ সংগঠন তারা যেমন মাথা নত করেনি, তেমনি চর্মশিল্পী সমিতি তারাও মাথা তো নত করেনি, তার মধ্যেও নিজেদের জরুরি দাবি দেওয়া নিয়ে তেমনভাবে বৃহত্তর পরিসরে আন্দোলন সংগঠিত করতে না পারলেও সামগ্রিকভাবে তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সংগঠিত আন্দোলন এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে সমন্বিতভাবে জনস্বার্থে, অবশ্যই তপশিলি অংশের মানুষের স্বার্থ যার সাথে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেই দাবি আদায়ের সংগ্রামে চর্মশিল্পী সমন্বয় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সংগঠনটি বরাবরই লড়াকু সংগঠন, জন্মের পর থেকেই, প্রতিষ্ঠার পর থেকেই লড়াইয়ের ময়দানে তারা ছিলেন, আছেন। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা বলতে চাই, আমি খুব বেশি সময় নিয়ে কথা বলবো না, সময় সংক্ষেপ করে দু চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। রিপোর্টটি আমি পড়েছি, ভারপ্রাপ্ত সম্পাদক গত রাতেই রিপোর্টটি আমার হাতে তুলে দিয়েছিলেন, এটা আমাকে সাহায্য করেছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, রিপোর্টটির যে গ্রন্থনা বা যেভাবে তা তৈরি করা হয়েছে, উপস্থাপনা, সাধারণভাবে আমি বলবো ভালো রিপোর্ট হয়েছে। যাই হোক, রিপোর্ট সম্পর্কে আগাম এর বাইরে কিছু মন্তব্য করতে গেলে পর আমার বক্তব্য আপনাদেরকে প্রভাবিত করতে পারে, তাই সম্পাদক রিপোর্ট তো উপস্থিত করবেনই, তারপর আপনারা আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমান পরিস্থিতিতে সামনের দিনে কি কাজ করতে হবে, অতীতের অভিজ্ঞতার নিরিখে সাফল্য, দুর্বলতা, খামতি, ঘাটতি এগুলো বিবেচনায় রাখি। সবই সফল হয়েছে এটা যেমন ঠিক না, সবই ঘাটতিতে ভরা এটাও ঠিক না। এই সবগুলোর তুল্যমূল্য বিশ্লেষণ করে আপনারা বক্তব্য রাখবেন, রিপোর্টটিকে আরও সমৃদ্ধ হতে সাহায্য করবেন। আমি খুব সংক্ষেপে দু চার কথায় রিপোর্টের সম্পর্কে, যেহেতু আমি আগাম পড়বার সুযোগ পেয়েছি, আমার মনে হয়েছে এই সম্পর্কে দু চার কথা না বললে পর এটা সঠিক হবে না। আমি যেটা বলতে চাইছি, আমাদের দেশের অবস্থা ভালো না। ভালো না বললেই কিন্তু শেষ হয়ে যায় না, এটা প্রতিনিয়ত খারাপ থেকে খারাপ দিকে যাচ্ছে। কেন্দ্রে বিজেপি সরকার এবং আমাদের রাজ্যেও বিজেপি সরকার। বিজেপির নিয়ন্তা শক্তি আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এদের বয়স 100 বছর হয়েছে। তার ইতিহাস নিয়ে চর্চা করার জন্য আমাদের সম্মেলন না, প্রাসঙ্গিক
কথা বলতে গিয়ে যে কথাগুলো না উল্লেখ করলে পর আমাদের মূল কথা আপনাদের সামনে উপস্থিত করা সহজ হবে না, তার জন্য কথাটা উল্লেখ করার চেষ্টা করছি। আরএসএস এটা ফ্যাসিবাদী দৃষ্টিকে অনুসরণ করে গোড়াপত্তনের দিন থেকে তারা কাজ করছে। জার্মান, ইটালি, জাপান আজ থেকে শতবর্ষ আগে পৃথিবীর বুকে যারা ছড়ি ঘোরাতো এবং ফ্যাসিস্টসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে, যার মূল কথা হচ্ছে গণতন্ত্রকে মাথা তুলতে দেওয়া হবে না, মানুষের জীবনের জ্বলন্ত যে সমস্যাগুলো যেগুলো সমাধান না করতে পারলে পর সাধারণ মানুষ অস্তিত্ব রক্ষা করার ক্ষেত্রে ভীষণভাবে সমস্যার সম্মুখীন হন, সেই বিষয়গুলোকে ভিত্তি করে লড়াই এবং ক্ষমতার গদিতে যারা আছেন তাদের অনুসৃত জনবিরোধী নীতি, যেটা তাদের জীবনে সমস্যা সৃষ্টির জন্য দায়ী, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য লড়াই করতে গিয়ে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে কোনো মতেই সংগঠিত হতে তারা দিতেন না, বরং একে দমিয়ে রাখতে, চেপে রাখতে, পদদলিত করে রাখতে তারা ব্যস্ত ছিলেন। এবং শুধু তাদের নিজেদের রাষ্ট্রে না, পর্যায়ক্রমে একটা সময়ে পুঁজিবাদের যে সর্বোচ্চ স্তর শোষণ বঞ্চনার, সেটা হচ্ছে ফ্যাসিবাদ, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সারা পৃথিবীকেই তারা গ্রাস করার চেষ্টা করছিলেন। সেই সময়ে আরএসএসের যারা প্রতিষ্ঠাতা, আরএসএস প্রতিষ্ঠার প্রাকলগ্নে এরা সেই সমস্ত রাষ্ট্রগুলিতে গেছেন, তাদের যারা পরিচালক, তাদের যারা নীতি নির্ধারক, তাদের যে নীতি কর্মসূচি, রাষ্ট্র পরিচালনার যে ধারা পদ্ধতি প্রক্রিয়া এবং তাদের যে রাজনৈতিক সংগঠন, এই সামগ্রিক কাজকর্ম সম্পর্কে তারা কিন্তু অনুসন্ধিৎসুর দৃষ্টি নিয়ে সেখানে ঘুরে ঘুরে তারা যানবাহন